ডক্টর সৈয়দ আজম হোসেন স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আলোচনায় অংশগ্রহণ করে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। একই সঙ্গে বেদনা বোধ করছি যে সঞ্জিদা আপার সম্পর্কে আমাকে কিছু বলতে হবে এখানে। আপার সঙ্গে আমার যে ঘনিষ্ঠতা, যে কর্মময় জীবন এবং ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল, তার অতিরিক্ত একটি মর্যাদা আমি আমার কাছে পেয়েছি, যেটি সবার মধ্যে সবসময় জোটে। আমি তার মূল্যায়ন কিংবা তার সমালোচনা অথবা তার যে সাহিত্য, সঙ্গীত, শিক্ষকতা ইত্যাদি বিষয়ে তার যে অভিজ্ঞতা, তার যে ইভ্যালুয়েশন যেটাকে বলে, সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র একটি পরিচিতি উপস্থাপন করছি। বহু পরিচয়ে গুণান্বিত সঞ্জিদা খাতুন মূলত একজন সাংস্কৃতিক লড়াকু ব্যক্তিত্ব। ব্যক্তির থেকে কি করে ইতিহাসগত পরিক্রমায় ও জাতিত জীবনে ব্যক্তিত্ব হয়ে উঠতে হয় তার ন্যারেটিভ তিনি তৈরি করেছেন। আমরা ন্যারেটিভ শব্দটি সচেতনভাবে ব্যবহার করছি, কেননা এই ন্যারেটিভ আমি কেন্দ্রিক নয়, অপরতা তার তথা সর্বনামের সঙ্গে যৌথবদ্ধ, যাতে আছে আমাদের ইতিহাস সময় শ্রেণীবর্গের ভাঙা গড়া সংস্কৃতি, এই ভাঙা গড়ার কেন্দ্র পৃথিবী। একই সঙ্গে প্রশ্ন এই, কেন এবং কিভাবে সংস্কৃতি আমাদের জীবনের কেন্দ্র হয়ে ওঠে এবং সঞ্জিদা খাতুনের জীবনে সেটি কেন একটি শক্তি হিসেবে কাজ করেছে। কোনো ব্যক্তি যখন একটি পণ্যবস্তু উৎপাদন করে, তাতে লেগে থাকে তার শ্রম, কৃষ্টি, উৎপাদন পদ্ধতি, নৃতাত্ত্বিক পরিচয়, পরম্পরা, ধ্যান, জ্ঞান ইত্যাদি। পণ্য সবসময় বাজার সন্ধানী, বিনিময়যোগ্য। এটি যখন হাট বাজারে যায় তখন অন্যের পণ্যের সাথে মুখোমুখি হয়, বিনিময় হয়, অপরের ভোগ্য হয়। এর ফলে বাজারজাত পণ্যটি ও অন্যের সংস্পর্শজাত পণ্যটির মধ্যে একটি মিথস্ক্রিয়া ঘটে এবং তাতেই তৈরি হয় সংস্কৃতি। একটি সংস্কৃতির সঙ্গে আরেকটি সংস্কৃতির মিলন ঘটে পণ্য বস্তু উৎপাদনের মধ্য দিয়ে। যদি সেটি স্বাধীনভাবে নির্ধারিত হয়, শ্রেষ্ঠত্বের গুণ বিচার দিয়ে মূল্যায়িত হয়, তবেই তার সাংস্কৃতিক বলয় হয়ে ওঠে। সমাজ মনস্তত্ত্বকে ও জীবনযাপনকে তা প্রভাবিত করে। সঞ্জিদা খাতুনের কৃতি তবেই প্রধানত সংস্কৃতিকে ঘিরে তার কৃতিত্ব, প্রতিভা ও শ্রমের প্রাতিষ্ঠানিক একটা কাঠামো তিনি নির্মাণ করতে পেরেছেন। তার স্বাধীন ব্যক্তিসত্তা ও প্রতিভা এই কাঠামোকে নিজেকে যেমন গড়ে তুলেছে, তেমনি সামাজিক রুচি এবং অভিজ্ঞানকে রূপ দিয়েছে। আমি একটি জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যে সংস্কৃতির চেতনা এবং বিদ্যাবত্তা সঞ্জিদা খাতুনকে নিজে গড়ে তুলেছে ও তিনি নিজেকে গড়ে তুলেছেন। এ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তার স্বাধীন ব্যক্তিসত্তা ও প্রতিভা এই কাঠামোকে নিজেকে যেমন গড়েছে, তেমনি রূপও দিয়েছে। আমরা এই রূপদানের প্রশ্নে লক্ষ্য করি সঞ্জিদা খাতুনের নিজস্ব একটি মুখশ্রী, যাকে বলতে পারি সেলফি। আমরা যেমন নিজের সেলফি নিজে তুলতে পারি, তেমনি সঞ্জিদা খাতুনও নিজের সেলফি তার কর্মপদ্ধতির মধ্যে নিজেকে তুলতে পেরেছিলেন। এই নিজস্বী বা সেলফি আজ ইতিহাস। কি এই নিজস্বী, কিভাবে কোন ভঙ্গিতে তিনি তা বিনির্মাণ করলেন, সেটাই আমাদের ডিসকোর্স। যার পরিধিতে আছে তার ছায়ানট প্রতিষ্ঠান, শিক্ষা দীক্ষা, সঙ্গীত চর্চা, অধ্যাপনা, সর্বোপরি আমাদের ওই সাংস্কৃতিক লড়াই। শুধু বাংলাদেশে নয়, তিনি ছড়িয়ে আছেন দেশের বাইরেও। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি কম নয়। এর মূল লক্ষ্য হল নিজের স্বাধীন সত্তার পাশাপাশি অপর ব্যক্তির সত্তাকেও স্বাধীন করার সুকঠিন একটি যাত্রাপথ তিনি তৈরি করেছেন, যাতে জড়িয়ে আছে স্বদেশ ও শ্রেণীবর্গ, চলমান ইতিহাসের গতি ও প্রগতি, আছে মানুষের নান্দনিক অবস্থান ও তা নিয়ে সংগ্রাম এবং সংগ্রামের আমাদের দীর্ঘ পরম্পরা। মনোদর্শনের আলোকে তাকে বুঝে নিতে পারি তিনটি সূত্র। তা হলো অনুভূতি, ইচ্ছা ও জ্ঞান। অনুভূতি, ইচ্ছা ও জ্ঞান এই তিনটি আমাদের মনের ফ্যাকাল্টি। অনুভূতিতে থাকে আবেগ, সংবেদন, থাকে ইন্দ্রিয় বৃত্তি দিয়ে চারপাশের প্রকৃতি জগৎকে আত্মভূত করার শক্তি, আর ইচ্ছা হলো সেই শক্তিমত্তাকে সক্রিয় করে তোলা, কি করবো বা করবো না সেই উপলব্ধিতে পৌঁছানো এবং একটি বোধে উপনীত হওয়া। এটি স্বাধীন সত্তা,
সূচক। অনুভূতিকে বোধের মধ্যে নিয়ে গেলেই আমরা জ্ঞানের পরিসরে প্রবেশ করতে পারি। তাহলে অনুভূতি, ইচ্ছা ও বোধ, এই তিন পথ দিয়ে আমরা জ্ঞানীয় সত্তায় পৌঁছে, যেখানে মনন থাকে, তত্ত্ব থাকে, ইতিহাস সংস্কৃতির সঙ্গে বোঝাপড়া থাকে, আমরা সেইখানে পৌঁছাতে। সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক অ্যাক্টিভিজমটা অনিবার্য হয়ে ওঠে, যেটা সঙ্গীতা খাতুনের জীবনে মূর্ত হয়ে উঠেছিল। তিনি ছিলেন একজন অ্যাক্টিভিস্ট। শিল্পীদের বেলায় এই অ্যাক্টিভিটি স্বাভাবিকভাবে সঙ্গীতালয়, শিক্ষালয় অনুসারে দিনগুলো গড়ে তোলাতে দেখি আমরা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠান, বিশ্বভারতী তার একটি দৃষ্টান্ত। সঙ্গীতা খাতুনের ছায়ানট, নালন্দা স্কুল আরেক নমুনা। সঙ্গীতের মর্ময় সুরবাণী, সাপেক্ষ যে পরিশীলন, বাংময় প্রকাশ, তাকে অনুভূতি ও বোধ থেকে জ্ঞান সত্তায় উত্তীর্ণ করার প্রথম ধাপই হচ্ছে অপরের জন্য শ্রোতাবর্গ এবং সঙ্গীতকার তথা গায়ক বা প্রতিষ্ঠান সঙ্গ তৈরি করা। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। এবং তাকে অর্থনৈতিক সাংস্কৃতিক পণ্য উৎপাদন, পুনরুৎপাদনের মধ্যে দিয়ে একটা সাধন মার্গ গড়ে তোলা। সঙ্গীতা খাতুনের অপরজনেরা ছিল বিপুল পরিসরে সংঘবদ্ধ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের মানুষ, শ্রেণীবর্গ নির্বিশেষে, যারা অনুশাসনকে অগ্রাহ্য করে, তা সে ধর্মীয় অনুশাসন, রাষ্ট্রের বিধান, সাংস্কৃতিক আধিপত্যবাদ, যাই হোক না কেন, সব বাধাকে সাংস্কৃতিক লড়াইয়ের ক্ষেত্রে এনে এক করে দাঁড় করা। তিনি এক্ষেত্রে সঙ্গীতের হাইটেন্ড স্পিচ এবং মিউজিক্যাল আর্টিকুলেশনকে হাতিয়ার করে তুলেছিলেন। 21-এর গান, আমার সোনার বাংলা, কিংবা কারাবের লুম কপাল, কিংবা আবার আসিব ফিরে এই বাংলার তীরে, ইত্যাকার গান হয়ে উঠেছিল তার হাতিয়ার। বিশেষ করে আমার সোনার বাংলা গানকে তিনি 71 পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক সভায় শেখ মুজিবের ইচ্ছাক্রমে গাইতেন শিল্পী অজিত রায়, যেটি আমাদের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে। এটি সঙ্গীতা পাল সে ভাষা আন্দোলনের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে তিনি গানটি গাইতেন। পাকিস্তান পর্বে রেডিও টেলিভিশনে গায়িকাদের টিপ পড়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, যার বিরুদ্ধে শিল্পী আব্বাস সিদ্দিকের কন্যা ফেরদৌসী রহমান প্রতিবাদ করেছিলেন। তিনি টিপ পরেই টেলিভিশনে গান গাইতেন। সঙ্গীতা খাতুনের টিপ পরাটা ছিল সবসময় সাজসজ্জা, তার সাথে পড়তেন কাজল, আর কিছু নয়। আমরা এই সাজ দেখেছি তার সর্বদেহে, তার টিপ ছিল কপালে। দেহদান করেছেন বলে হয়তো এই টিপ তার অ্যানাটমিতে থাকবে না, কিন্তু এটি যে তার নিজস্ব সেলফি, বলা চলে সংস্কৃতি চেতনার সিগনেচার, তার আত্মস্বাধীনতা প্রতীক, নিছক প্রতিবাদ মাত্র নয়, এটি তার পোর্ট্রেট। প্রশ্ন এই, সঙ্গীত চর্চা, সংঘ প্রতিষ্ঠান ছাড়া জাতিত জীবনযাত্রা এরকম স্বাধীনতার ক্ষমতা তিনি কিভাবে অর্জন করেছিলেন? বিশেষ করে তৎকালীন পাকিস্তান আমলে এবং পরবর্তীকালে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঙালি মুসলমানের বিকাশ, সংগ্রাম, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এই সংগ্রামকে আমরা কিভাবে দেখব? একাডেমিকভাবে শিক্ষকতা ঘেরাটোপেও তিনি বন্দী ছিলেন। প্রথমে স্পষ্ট করে আমরা বলতে চাই, সঙ্গীতা খাতুন নিছক নারী হিসাবে নিজের সীমাবদ্ধতার দেয়াল ভাঙার কাজটা করেননি, করেছেন মানুষ হিসেবে। তাই তথাকথিত নারীবাদীদের দলে তাকে অন্তর্ভুক্ত করা যাবে না, অথচ নারী হিসাবে সামাজিক প্রাতিষ্ঠানিক হার্ডওয়ার রেসেও তাকে দৌড়াতে হয়েছিল। বিশেষ করে পিতা কাজী মোতাহার হোসেন আত্মজা হিসেবে, তার মধ্যে কেউ কেউ অহংকার খুঁজে বেড়াতেন। যুক্তিবাদ ও বাঙালি মুসলমানের বুদ্ধির মুক্তি আন্দোলনের একজন ব্যক্তিত্ব হিসেবে কাজী মোতাহার হোসেনের অভিজ্ঞতা, আভিজাত্য, শ্রেণী সংস্কৃতি, শিক্ষা দীক্ষার আবহে সঙ্গীতা খাতুনের বেড়ে ওঠাটা ছিল বুদ্ধিজীবী ও নান্দনিকতার একটা মিথস্ক্রিয়া, এমন একটা আভা যা তাকে নিছক লালিত্যের পরিবর্তে সহজ কাঠিন্য, ছন্দ, দ্বন্দ্বের সহায়ন করে তুলেছিল। এই জন্যই তিনি তার আত্মজীবনীর নাম রেখেছিলেন সহজে কঠিনের ছন্দ দ্বন্দ্বিকা। আর শেষ হারে মন্ডিত হয়েছে রবীন্দ্রনাথের গান, সুর ও শ্রেণীবন্ধন। তার যতটা সুরমন্ডিত, তারও বেশি স্বরলিপির নিখুঁত চর্চা।
বলা চলে সঙ্গীতের ব্যাকরণ অনুসারে গানের চর্চা ছিল সন্জিদা খাতুনের লক্ষ্য। এই গড়ে ওঠার পর্বটা আমরা একটু বুঝে নেই। কাজী মোতাহার হোসেন বাঙালি মুসলমানের বুদ্ধিভক্তি আন্দোলনের ইতিহাসে মুসলিম সমাজ নামে যেটা খ্যাত শিক্ষা পত্রিকা ছিল যার মুখপত্র, তাতে তিনি যুক্ত ছিলেন। তিনি পেশায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নামকরা অধ্যাপক, নেশায় ছিলেন ঝানু দাবা খেলোয়াড়, স্বভাবে আত্মভোলা একজন পণ্ডিত মানুষ। কবি নজরুলের সঙ্গে তার সখ্য ইতিহাস আছে। নজরুল তাকে মতিহার সম্বোধন করতেন, তাকে কবি গুরুত্বপূর্ণ চিঠিপত্র লিখেছিলেন। কাজে মোতাহার হোসেনের 11 সন্তানের একজন হয়ে সন্জিদা খাতুন পিতা ও অগ্রজদের বুদ্ধিবাদ যুক্তিবোধে যেমন লালিত হয়েছিলেন, তেমনি আরেকদিকে বোনদের সঙ্গীত চর্চার আবহে নিজেকে দীক্ষিত করেন। শিক্ষা গ্রহণ করেন ঢাকার কমিউনিস্ট স্কুলে, পরে ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক শ্রেণীতে পড়াশোনা সমাপ্ত করে 1954 সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে স্নাতকোত্তর শিক্ষায় উত্তীর্ণ হন এবং উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এই শিক্ষাগত পরিক্রমার সঙ্গে জড়িয়ে গিয়েছিল সঙ্গীত চর্চার ধারাবাহিকতা ও নিজের শিল্পী সত্তার বিকাশ। তিনি শুরুতে নজরুলের গান গাইতেন। টেলিভিশনে গাওয়া প্রথম গানটিও ছিল নজরুল সঙ্গীত। নজরুলের বিচিত্র সুর সংযোজনা, বিশেষ করে হিন্দুস্তানি দরবারি সাংগীতিকতা প্রধান গানগুলি যেমন বাংলা গানকে সমৃদ্ধ করেছে, তেমনি সন্জিদা খাতুনকে আকৃষ্ট করেছে। কিন্তু ক্রমান্বয়ে রবীন্দ্রসঙ্গীত চর্চার দিকে মনোযোগী হন ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরই পটভূমিতে শুধু শান্তিনিকেতনে শিক্ষা গ্রহণের অভিজ্ঞতাই ছিল না, ছিল রবীন্দ্রসঙ্গীতের বাণী ও সুরের সম্মেলন। সেটি সন্জিদা খাতুনকে আকৃষ্ট করেছে। কেননা মানুষের জ্ঞানের জগতে সবই বানিয়ে তোলা, মূর্ত, প্রাকৃতিক, কেবল গণিত এবং সঙ্গীতের ভাষায় হলো মৌলিক এবং বিমূর্ত। সন্জিদা খাতুনের রবীন্দ্র চর্চায় আমরা এই অভিজ্ঞতার সূত্র লাভ করি যে সঙ্গীতই হচ্ছে মানুষের সবচেয়ে মৌলিক সৃষ্টি। তৃতীয় সূত্র হিসাবে ছিল তার উচ্চারণ ভঙ্গিমা, নিখুঁত ব্যাকরণ তথা স্বরলিপি বুঝে নিয়ে তিনি গান করতেন। ফলে রক্ষিত হতো একই সঙ্গে সুরের শুদ্ধতা, বাণীর প্রাণ সত্য। এই যে সুর ও বাণী উচ্চারণের প্রশিক্ষণ ও শুদ্ধতা রক্ষার দায়বদ্ধতা, তাই সন্জিদা খাতুনের সাংগীতিক উচ্চারণের একটি শর্ত, যা তার কথোপকথনে, শ্রেণীকক্ষে, পাঠদানে, ভাষণে, এমনকি দৈনিক কথাবার্তায়ও প্রকাশিত হতো এবং যা তার ব্যক্তিত্বকে গড়ে তুলেছিল। সঙ্গীত যেহেতু সুমিত রূপের কাঠামো থেকে অনন্তের অভিসারী, তেমনি তার বাচনভঙ্গি ছিল সুমিত, স্বচ্ছ ও ধীর লয়। আমরা বলতে চাচ্ছি তার শারীরিক মানসিক ব্যক্তিত্ব সত্তা সঙ্গীত শিল্পত্ব দিয়ে অন্তর্গঠিত। জীবন বাস্তবতা দিয়ে তিনি শিল্পী ব্যক্তিত্ব গঠন করেননি, বরং শিল্পত্বের হাত ধরেই বাস্তব জীবনকে সাজিয়েছেন। শিল্পকে বিশেষ করে সুরের আবেগ যেখানে ভাসিয়ে নিয়ে যায়, সেখানে গানের স্বরলিপি নিখুঁতভাবে অনুসরণ করলেই আবেগের পায়ে বেরিয়ে পড়ানো হয়। সন্জিদা খাতুন সবসময় স্বরলিপি ভিত্তিক গান গাইতেন বলে উচ্চারণ ও সাংগীতিক ধ্যান দুটোই তাকে ধরা দিয়েছিল। তাতে গানের তাল, লয় ও ছন্দিত কথা একটা মিথস্ক্রিয়া ঘটেছে। শুদ্ধ উচ্চারণ করতেন ব্যাকরণ মেনে, গানও গাইতেন ব্যাকরণ মেনে। ফলে কথার ব্যাকরণ ও গানের স্বরলিপি দুটো এক হয়ে যেত। রবীন্দ্রসঙ্গীতের প্রথম দিকের গায়কেরা যে স্বাধীনতা নিতেন, সেক্ষেত্রে তিনি নিজস্বতা আরোপ করতেন না, নিজেকে রবীন্দ্রসঙ্গীতকে হারিয়ে ফেলতেন না, বরং গান হারিয়ে ফেলত অন্য গায়কের সক্রিয়তা। আমাদের অভিজ্ঞতা বলে যে কারণ হলো ওই শুদ্ধ উচ্চারণ ভঙ্গি ছাড়াও বিশ্বভারতীতে উচ্চতর ডিগ্রির জন্য লিখিত রবীন্দ্রসঙ্গীতের ভাব পরম্পরা, ধ্বনি ও কবিতা নামের দুটো বই তিনি সেখানে লিখেছিলেন সঙ্গীতের উপরে। ভাবের ও কাব্যভাষার ঐশ্বর্য বুঝে নিয়ে ধ্বনির শক্তিবত্তায় তাকে পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছেন। কাজেই তার উপলব্ধি, তার চিত্ত, তার চরিত্র যে কাঠামো দাঁড় করিয়েছিল, তাতে অবধারিতভাবে মিথস্ক্রিয়া ঘটিয়েছিল সংস্কৃতি। বিশেষ করে ৭১ পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক লড়াই বা রাষ্ট্র গঠনের রাজনীতির করে
বেড়ে উঠেছিলেন সন্ধিতা খাতুনের বাঙালিত্বের আত্মতানের মান। নিজের এলিট শ্রেণী সত্তা বা শিল্পী সত্তার সমীকরণ ঘটিয়ে তাকে ইতিহাসিত মানুষ করে তোলার ছিল চলমান সংঘর্ষশীল একটি বাস্তবতা। এই বাস্তবতার সঙ্গে সন্ধিতা খাতুন যুক্ত ছিলেন। শ্রেণী সত্তা আর শিল্পী সত্তা দুই তাকে বেছে নিতে হয়েছিল অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার দায়িত্বে। গান আর লেখালেখি, ভাষণ ও প্রতিষ্ঠান গঠনের টানে তিনি মিশে গেছেন এদেশের ইতিহাস স্রোতে। এখানে বাঙালি মুসলমানের রাষ্ট্র স্বদেশ যে একটা বাইনারি আছে, যে রাষ্ট্র একরকম, স্বদেশ চেতনা আরেক রকম, এবং এই দ্বন্দ্বে আমাদের কবি, সাহিত্যিক, লেখকেরা কখনো স্বদেশ চেতনার পক্ষে, কখনো রাষ্ট্রের অধিকার লাভের জন্য লড়াই করেছেন। অধিকার পেতে চেয়েছেন, মধ্যবিত্ত শ্রেণী সেটা লাভ করতে চেয়েছে, সেজন্য তাকে সাংস্কৃতিক সংগ্রামটা আগে করতে হয়েছে। কিন্তু এই প্রশ্নে সন্ধিতা খাতুন তিনি ছিলেন স্বদেশী এবং বঙ্গীয় সংস্কৃতির অনুসারী। রাষ্ট্রীয় সংস্কৃতি নয়, বঙ্গীয় সংস্কৃতি। দুই বাংলার অখণ্ডতায় তার যে বিশ্বাস ছিল, তার যে আবেগ ছিল, সেটি কিন্তু তাকে এই লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করেছে। যেমন 52 সালের 21শে ফেব্রুয়ারি ঘটনাক্রম, তেমনি 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, সংসদ গঠনের পরে তা ভেঙে দেওয়ার ফলে 58 সালে সামরিক শাসন জারি থাকার ঘটনাক্রম সন্ধিতা খানকে আলোড়িত করেছে। বাঙালি যেহেতু কৃষি সংস্কৃতির মধ্যে বাঁচে ও মরে, তা আবহমান সময় জুড়ে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে জীবনযুক্ত হয়ে থাকে, ফলে রাষ্ট্র ক্ষমতার অংশী হওয়ার প্রশ্নে সংস্কৃতি হয়ে দাঁড়ায় তার লড়াইয়ের অস্ত্র। আমরা রাষ্ট্র ক্ষমতার অংশ পেতে চেয়েছি সাংস্কৃতিক লড়াই নিয়ে, এবং এই লড়াইকে সন্ধিতা খাতুন করেছিলেন। তৎকালীন বাঙালি বুদ্ধিজীবীদের অর্গানিক করে তোলে আত্মবিকাশের পথ তৈরি হয়। এই পথ খুঁজে পায় 1961 সনে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপনের মধ্যে। ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে, বাংলা ভাষা পরিবর্তন করতে চেয়েছে, পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্র মূলধারা সাহিত্য বর্জনের ঘটনা ইত্যাদি ইত্যাদি কাজকর্ম আমরা লক্ষ্য করেছি, এবং সেগুলোর মধ্যে দিয়ে সন্ধিতা খাতুনের লড়াইটা পরিপূর্ণ রূপ নিয়েছে। নানা সাংস্কৃতিক কর্মযজ্ঞ, সৃজনশীল লেখালেখির মধ্যে দিয়ে আত্মস্বাধীনতার জাতিত্বের একটি ন্যারেটিভ তৈরি হতে থাকে। আমি বলতে চাচ্ছি যে সন্ধিতা খাতুনের জাতিত্বের যে লড়াইটা ছিল, সেটা ছিল আত্মস্বাধীন জাতিতত্ত্বের লড়াই। রবীন্দ্র জন্ম শতবর্ষ সফলতার সঙ্গে উদযাপিত হয় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে। এই সাফল্যের হাত ধরেই জন্ম হয় ছায়ানট, মূলত সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান। অর্থাৎ ছায়ানট যেমন সব গান শেখানোর প্রতিষ্ঠান, তেমনি উদার মুক্তমনা বিদ্বজ্জনের সংবিধান সংগ্রহ হয়ে ওঠে। সামাজিক কর্মযজ্ঞে তাদের একত্র করে ছায়ানট পথযাত্রা করে। সন্ধিতা খাতুন হন একজন কর্ণধার। তার অক্লান্ত পরিশ্রম, সংগঠনের ক্ষমতা, বলিষ্ঠ ভূমিকা ছাপিয়ে উঠেছিল নিজের নিভৃত সঙ্গীত সত্তাকে। নিজে গান গিয়ে আনন্দ পাওয়ার চেয়ে তিনি বেশি শ্রম দিয়েছেন ছায়ানটের শিক্ষাদান। তাই তাকে বলা যায় সঙ্গীত শ্রমিক ও দীক্ষাগুরু। বস্তুত ছায়ানটের জন্মই হয়েছিল বাঙালি সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার একটা আন্দোলন হিসাবে। নানান কর্মক্রিয়ার মধ্যে দিয়ে পূর্ববঙ্গীয় সংস্কৃতির রাজনীতিকরণ, বিদ্যমান পরিস্থিতির প্রতিবাদ, 1962 সালের ভয়াবহ সামগ্রিক জলোচ্ছ্বাসে চট্টগ্রামের উপদ্রুত অঞ্চলের দুর্গত মানুষের জন্য অর্থ সংগ্রহ, আশ্রয়কেন্দ্র নির্মাণের সহযোগিতা ইত্যাদির সঙ্গে সন্ধিতা খাতুন জড়িত ছিলেন। 1965 সালের বাংলায় পাকিস্তান রাষ্ট্র কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে তিনি চাকরি থেকে তাকে বদলি করা হয় রংপুরে। 70-এর বন্যা এবং 71-এর মুক্তিযুদ্ধের সময় সঙ্গীত সংস্কৃতি হয়ে উঠেছিল প্রতিরোধের লড়াইয়ের হাতিয়ার। এ ধারণা সঠিক নয় যে ছায়ানট কেবল রবীন্দ্রসঙ্গীত চর্চা করে। এ প্রতিষ্ঠানে রাগ সঙ্গীত, নজরুল গীতি, পল্লীগীতি, যন্ত্রসঙ্গীত, নৃত্য ইত্যাদিও সমানভাবে চর্চিত হয়। এছাড়া শান্তিনিকেতনের আদলে সন্ধিতা খাতুন ও অন্যান্যরা ছায়ানটে বসন্ত ঋতু উদযাপন, শারদ উৎসব, নবান্ন, বর্ষামঙ্গল এসব ঋতুকেন্দ্রিক উৎসবের প্রবর্তন ঘটায়, এবং সবচেয়ে বড় যে অর্জনটা হলো
1967 সাল থেকে পহেলা বৈশাখ উদযাপনে রমনা পটভূমিকে কেন্দ্র করার মধ্যে দিয়ে বাঙালি জাতির জন্য একটি স্মারক সৃষ্টি করা, এবং যা একজন রুশ তাত্ত্বিক বাক্তিন তিনি কার্নিভাল বলেছেন, যাকে যে কার্নিভালের মধ্যে সব মানুষ একীভূত হয়। 71 পরবর্তীকালে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সমৃদ্ধ চেতনা দিয়ে সন্ধিদা খাতুন একদিকে ছায়ানটের অপসংস্কৃতি ও অপরাজনীতির প্রতিরোধকামী সংঘ করে তোলেন, অন্যদিকে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির ধারা বাঙালির জাতীয় চেতনার শক্তিবত্তাকে প্রাণপণে তিনি রক্ষা করেন। এদেশের মৃত্তিকা, নদী, জল, আকাশ, কৃষি, সংস্কৃতি নিয়ে তার মনোভূমি ছিল এলিট শ্রেণীর। নিজের রুচি সম্মত একটা সিগনেচার তিনি তৈরি করেছেন, কিন্তু এটা বুঝেছিলেন যে জাতির রুচিবোধ, উন্নত বিকাশ ও বুদ্ধিবাদী চিত্ত গঠন করতে হলে প্রথমে দরকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। এরই দৃষ্টান্ত তার নালন্দা স্কুল। শক্তিবত্তা, শারীরিক সবল ব্যক্তিবর্গ তৈরির জন্য। অন্যদিকে ছিল ব্রতচারীর দল, এটাও তিনি গঠন করেছিলেন। অর্থাৎ 19-20 শতকীয় বুদ্ধিবাদী চিন্তা ও চিত্ত বিকাশই ছিল তার আদেহ। যদিও তিনি বেড়ে উঠেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বঙ্গীয় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে সংঘাতে, তার আদর্শ ছিল সাংস্কৃতিক জাগরণ ও শিক্ষার বিকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনার সুযোগ ও অভিজ্ঞতা এক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। যারাই তার সরাসরি শিক্ষার্থী ছিলেন তাদের মধ্যে মেধাবীদের তিনি অনায়াসী সহজেই শনাক্ত করে নিতেন এবং তাদের সঙ্গে স্নেহের সম্পর্ক গড়ে তুলতেন, তাদের উৎসাহ দিতেন। অন্যথায় তিনি ছিলেন খুব দৃঢ়, কঠিন স্বভাবের অধ্যাপক। ব্যক্তিগত নানা বিপর্যয়, বিচ্ছেদ তাকে বাধা দিয়েছে, কিন্তু কর্মযজ্ঞ থেকে বিচ্যুত করতে পারেনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটলেও কয়েকটি দিন আমি তার উদ্ভ্রান্ত রূপ দেখেছি। আমি তখন তার কাছে ছিলাম। ক্লাসে তিনি বিষাদে আচ্ছন্ন থাকতেন। একদিন তো অশ্রুও ঝরেছিল। তেমনি অশ্রুপাত করতে দেখেছি কন্যা সন্তান অপলার মৃত্যুতেও। প্রেম, বিবাহ, প্রেমজ বিবাহ সত্ত্বেও বিচ্ছেদ আর সন্তান হারানো এই স্ত্রী সত্তা ও মাতৃসত্তার শিকড় থেকে তার নারীত্ব উপড়ে গেলেও সন্ধিদা খাতুন সামনে উঠেছিলেন। নিজের মানব সত্তাকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন। নারী সত্তার উপরে যে মানব সত্তা, সেটিই ছিল তার লক্ষ্য। এক্ষেত্রে তাকে শক্তি জুগিয়েছিল রবীন্দ্রসঙ্গীতের ভাবসঙ্গ। মনে পড়ে কোনো এক ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের 2017 নম্বর কক্ষে এক স্মরণ সভায় তিনি বক্তৃতার পরিবর্তে গান গেয়েছিলেন। তোমারও অসীমে প্রাণ মন রয়ে, যত দূরে আমি যাই, কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ নাই। এই গানটি তিনি সেদিন গিয়েছিলেন। খুব সম্ভব এই গানটি গাওয়া হয়েছিল আর সুকুমার সেনের মৃত্যু উপলক্ষে বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত এক শোক সভা। এতটাই ছিল সন্ধিদা খাতুন। আমি তার 85তম জন্মবার্ষিকী যখন পালন করছিল বাংলা একাডেমি 2018 সালে, তখন আমাকে সেখানে কিছু কথা বলার জন্য মঞ্চে তোলা হয়েছিল এবং আমি সেখানে বক্তৃতায় আবেগবশত বলে ফেলেছিলাম সন্ধিদা খাতুন একজন মহামানবী। তিনি বিব্রত হয়েছিলেন, বিরক্তিও প্রকাশ করেছিলেন এবং বক্তৃতায় বলেও ছিলেন যে আমাকে মহামানবী করে তোলার কোনো প্রয়োজন নেই। তার সবাই স্পষ্টবাদ অথচ ধীর স্থির তার হাঁটা চলার দৃঢ়তা, প্রাণচাঞ্চল্যে ভরপুর শরীরী কাঠামো দিয়ে তিনি বাংলা বিভাগের করিডোর দিয়ে হেঁটে যেতেন। ছিল না অবরোধ, নারী সুলভ বিব্রত ভঙ্গি বা লাজুকতার লেশ মাত্র। অথচ আগেই বলেছি তিনি তথাকথিত নারীবাদী নন। 2001 সালে যখন পয়লা অনুষ্ঠানে বোমা হামলা হলো, মানুষ আহত নিহত অনুষ্ঠান ভণ্ড হলো, তখন তিনি দলবল সহ মিছিল করে রমনা বটমূল থেকে চারুকলা এসে অনুষ্ঠান সমাপ্ত করেন। এমনই ছিল তার দৃঢ় অবমাননীয়তা। তার লেখালেখির জগৎ ছোট নয়। শ্রেষ্ঠ প্রবন্ধ সহ 39টি গ্রন্থ তিনি রচনা করেছেন এই দীর্ঘজীবন। বিপুল কর্মজীবীর দায়িত্বভার সত্ত্বেও তিনি সভা সেমিনারে বক্তৃতা দিয়েছেন। প্রথম গবেষণা গ্রন্থ কবি সত্যেন্দ্রনাথ, অধিকাংশ লেখার অন্য বিষয়। এছাড়াও আছে অন্যান্য সাহিত্য সম্বন্ধে তার অভিমত, সংস্কৃতি বিষয়ক
ভাবনাও ছিল তার আমৃত্যুকাল। এবং বস্তুত কয়েকটি বিষয় ভাবনার মধ্যে সঞ্জিদা খাতুন যতটা স্বচ্ছ ও প্রাঞ্জল ততটা ক্রিটিক্যাল নন। আর্থসমাজ কাঠামো, পরিবর্তনশীল শ্রেণীবর্গ, ক্ষমতায়ন প্রশ্ন, রাজনীতির প্রশ্নগুলো তার চিন্তাকে মেধাবী করে তোলেনি, যতটা করেছে ভাবুক। ভাববোধি দিয়েই তিনি চিন্তার অন্তঃসার বুঝে নিয়েছেন। চিন্তনের প্রকল্প তত্ত্ব উপাত্ত নিয়ে নিরীক্ষাধর্মী ন্যারেটিভ রচনার চেষ্টা তাতে লক্ষ্য করি না। দেশকাল ইতিহাসের পটভূমি থাকলেও সেগুলোর বিশ্লেষণ জটিলতা তার লেখালেখিকে আচ্ছন্ন করেনি। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ভারসম্পদ বা ধ্বনি থেকে কবিতা, এই দুটি গবেষণাধর্মী গ্রন্থ বই খুবই আবেগায়িত, স্নিগ্ধ এবং সরলতায় ভরপুর। এবং এর মধ্যে আমরা নতুন একটা জিজ্ঞাসা এবং যুক্তিশীলতা দেখতে পাই। এবং আমি একটু উদ্ধৃতি করছি, বিশ্বজগতে সুশৃঙ্খল ছন্দময় গতি রবীন্দ্রনাথের উপলব্ধির পরিচয় আছে তার রচনায়। কবিতা আর গানে তার রূপায়ণ সর্বাধিক, কারণ ধ্বনির শিল্প হিসাবে কবিতা আর গানের সুর ও গতিছন্দ অপরিহার্য। এটাই ছিল সঞ্জিদা খাতুনের গান গাওয়ার মূল লক্ষ্য, যে ধ্বনির শিল্প হচ্ছে সঙ্গীত এবং ধ্বনির শিল্প হিসাবে সঙ্গীতকে বিবেচনা করতে হবে। এবং এই যে একটা উদ্ধৃতি আমি বললাম, যেটা বিশ্ববাণী ও বিশ্ব নৃত্য নামে তার একটি লেখায় আছে, সেখানে তিনি ধ্বনির ভাবব্যঞ্জনার অভিসারী হিসেবে নিজেকে সাব্যস্ত করেন এবং সংস্কৃত আলংকারিকদের ধ্বনি ব্যঞ্জনাকে সমর্থন করেন। এখানে তার প্রাচীনের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে তার যোগ। আরেকদিকে জাতির চিত্ত উদ্বোধনে রবীন্দ্র সৃষ্টির দর্শন ও কর্মযজ্ঞের ভূমিকা নিয়ে সঞ্জিদা খাতুন বেশ অন্তর্মনস্ক ছিলেন। আর নজরুল তাকে আকৃষ্ট করেছে প্রেম ভাবনা ও নারী ভাবনা, গদ্য রচনা, পত্রাবলী ইত্যাদি দিয়ে নজরুলকে তিনি বিবেচনা করেছেন। জসীমউদ্দিনকেও তিনি বিবেচনা করেন জীবন ঘনিষ্ঠ দেশি মণিমাণিক্য হিসেবে। শিল্পকলা একাডেমিতে 30 কবি বিষ্ণুদেবকে নিয়ে অনুষ্ঠিত সভায় সঞ্জিদা খাতুন বিষ্ণুদের ব্লাড প্রেশার কবিতাটি আলোচনা করেছিলেন। আমি সেখানে ছিলাম এবং আশ্চর্যই লক্ষ্য করলাম বিষ্ণুদের সমাজনিষ্ঠ বামপন্থাকে তিনি চিহ্নিত করে কবিতাটিতে খুঁজে নেন সমাজের ব্যাধিগ্রস্ত অবস্থা। ব্লাড প্রেশারকে তিনি বলছেন সমাজের ব্যাধি। এই পথে তিনি আর চর্চা করেননি, করলে বরং তিনি অনেক দূর যেতে পারতেন। বরং রবীন্দ্রনাথ, স্বাধীন বাংলাদেশ, সাংস্কৃতিক সমাজ আর ভাষার গরিমা নিয়েই তিনি বেশি প্রবন্ধ লিখেছেন। এবং বস্তু লেখালেখির ধারায় সঞ্জিদা খাতুনের ভূমিকা কতখানি তার বিশ্লেষণের ধারাটি ছাপিয়ে গেছে, তার লেখনীর সততা, বলবার কথাটিকে স্পষ্ট করে বলার ইচ্ছা, আর সবকিছুকে অতিক্রম করে দেদীপ্যমান গড়ে উঠেছে তার নিজস্ব গায়ক, ছায়ানট, ব্রতচারী, পিতাকে নিয়ে কাজী মুতান হোসেন ফাউন্ডেশন ইত্যাদি পরিশ্রম সাধ্য কর্মযজ্ঞে। সারা দেশে তিনি বিভিন্ন জেলায় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ প্রতিষ্ঠা করে গেছেন। তা নিয়মিতভাবে এখনো চর্চিত হচ্ছে, এক এক জেলায় এক এক বছর সেটি অনুষ্ঠিত হয়। মনে পড়ে এমনি একটি সঙ্গীত সম্মেলনের পরিষদের অনুষ্ঠানে আমি তার সঙ্গে কুমিল্লার মতলবে গিয়েছিলাম। তিনি ওই অঞ্চলের বয়স্ক আর ছোট ছেলে মেয়েদের সাথে খুব অন্তরঙ্গভাবে কথা বলছেন। এটা আমি লক্ষ্য করলাম যে বয়স্কদের সঙ্গে কথা বলছেন আর শিশুদের সঙ্গে বলছেন। আমি বললাম, আপনি এটা কেন? উনি বললেন যে বয়স্কদের চেতনার পরিবর্তন না ঘটালে তারা তো শিশুর সংস্পর্শে থাকে, শিশুদের তারা গড়ে তুলবে কি করে? এই জন্য শিশুদের চেতনাও করতে হবে, বয়স্কদের চেতনাও বদল করতে হবে। তখনই বুঝেছিলাম মিশনকে স্কুল ঘরে তুলে ধরে সবাইকে বরণ করে নেবার একটা অদ্ভুত ক্ষমতা তার আছে। বয়স্করা মনোযোগ দিয়ে তার বক্তৃতা, গান, নাচ দেখলো, ছোটরা উজ্জীবিত হলো। আসার পথে শুনতে পেলাম দোকানে দোকানে ওই অনুষ্ঠানে রেকর্ডকৃত বক্তৃতা আছে, আপনার বক্তৃতা প্রচারিত হচ্ছে তখনই দোকানে দোকানে। সন্ধ্যায় আমরা ক্লান্ত অবস্থায় ফিরছি, কিন্তু সঞ্জিদা খাতুন ক্লান্তিহীন, যেন নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রতিটি অনুষ্ঠানে গেলেই যাওয়ার পরে আমি যখন কথা বলেছি দেখতাম আবার দ্বিগুণ শক্তিতে বলিয়া। এই যে স্বদেশের প্রাণের মধ্যে মিলে যাওয়ার শক্তি, যা গানে কথায় সম্ভব, তাই ছিল সঞ্জিদা খাতুনের ব্রত সাধনা।
আমি এখানে তার বাংলাদেশের হৃদয় হতে পত্রিকা প্রকাশের ইতিহাসটি আর বললাম না, তিনি একটি পত্রিকাও প্রকাশ করতেন এবং কত নিখুঁতভাবে করা যায় এজন্য দিন রাত তিনি টেনশনে থাকতেন। এবং আমরা শেষ পর্যন্ত তার অসুস্থ শরীর বিবেচনা করে তাকে নিবৃত্ত করেছিলাম পত্রিকা প্রকাশ থেকে, যে আর দরকার নেই, আপনি এত টেনশন নিয়ে এই কাজ আর করবেন না। সেটি তার আরেক কৃতি, মানসম্পন্ন লেখা প্রকাশের জন্য যে তার আকুতি ও শ্রম আজও আমি স্মরণ করতে পারি। আজ তিনি প্রয়াত, মেডিকেলে নিজ দেহ উৎসর্গ করে গেছেন। যতই বিব্রত হন জীবনকালে, এখনো আমি বলবো যে তিনি একজন মহামানবী। তৃতীয় কৃতিত্বে দেশে একজন দ্বিতীয় জন আর নেই। এই প্রবন্ধে আমি তাকে ছুঁয়ে গেলাম মাত্র, পরবর্তী সময়ে আরো সবিস্তারে বলার সম্ভাবনা নেই। এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।